দেখে নেব খেলার সময় শিরোনাম। বিসিবিতে দুর্নীতির অভিযোগ নিয়ে মুখোমুখি অবস্থানে বর্তমান ও সাবেক পরিচালকরা। প্রমাণসহ প্রকাশ্যে আনা উচিত তদন্ত প্রতিবেদন, বললেন সুজন। দীপনের মন্তব্য উড়িয়ে দিলেন মিঠু। বিপিএল আয়োজনে সিলেটে চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। দর্শক খেলোয়াড়দের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি। অনলাইন টিকিট নিয়ে সমর্থকদের মাঝে অসন্তোষ। এফসি এশিয়ান কাপ বাছাইয়ের একাধিক ম্যাচ ফি পাওনা জাতীয় দলের ফুটবলারদের। দেরিতে হলেও পুরো অর্থ পাওয়ার আশা এফসি নেশনস লিগ চালুর পরিকল্পনা সাধুবাদ। এবং ইতালিয়ান সুপার কাপের ফাইনালে বোলোনিয়ার মুখোমুখি হবে নাপোলি। শিরোপা দিয়ে বছর শেষ করার লক্ষ্য ম্যাকটমিনের। চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত দ্য রেড অ্যান্ড ব্লুজ। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ নিয়ে মুখোমুখি অবস্থানে বর্তমান ও সাবেক পরিচালকরা। খালেদ মাহমুদ সুজনের মতে প্রমাণসহ প্রকাশ্যে আনা উচিত সব তদন্ত প্রতিবেদন। যদিও গেল মেয়াদে বোর্ড পরিচালকের পদে থাকা ইফতেখার মিঠু এর কোনো যৌক্তিকতা দেখছেন না। উড়িয়ে দিয়েছেন দুর্নীতি নিয়ে করা দীপনের মন্তব্য। এদিকে এবারের টি-20 বিশ্বকাপে কোনো বিতর্ক চান না ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। টপ অর্ডার ব্যাটারদের নিয়ে প্রত্যাশা বেড়েছে নাজমুল আবেদিন ফাহিমের। কোনো কিছুতেই বিতর্ক মুক্ত রাখা যাচ্ছে না দেশের ক্রিকেটকে। এবার সাবেক বোর্ড পরিচালকের বিরুদ্ধে এসেছে দুর্নীতির অভিযোগ। নাজমুল হাসান পাপনের আমলে ক্রিকেট বোর্ডে যে দুর্নীতি হয়েছে, বর্তমান বোর্ডের দায়িত্ব নেয়ার আগের 6 মাসে তা ছাড়িয়ে গেছে বলে দাবি বিসিবি পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপনের। তার এ মন্তব্যে তোলপাড় দেশের ক্রিকেট আঙ্গন। যদিও দীপনের এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন গত বোর্ডে দায়িত্বে থাকা ইফতেখার রহমান মিঠু। উনি ভালো বলতে পারবেন। আর যদি মানে উনি যেটা বলতেছেন যে ইনভেস্টিগেশন করলে বার হয়ে আসবে, আসবে, আপনি দেখেন 15 বছরে এক্সপেন্স আর 9 মাসের এক্সপেন্স বা 6 মাসের এক্সপেন্স তো এক না। আমার কথাটা বলছেন, আমি যদি 15 বছরে 100 কোটি টাকা খরচ করে থাকি, এই 9 মাসে হয়তো 20 কোটি টাকা খরচ হয়েছে। সো উনি কি হিসাবে বলেছে এটা তো উনি বলতে পারবে। বর্তমান পরিচালক দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেও এমন মন্তব্যকে সাধুবাদ জানিয়েছেন সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। তার মতে শুধু মৌখিকভাবেই নয়, প্রমাণসহ প্রকাশ্যে আনা উচিত সকল তদন্ত প্রতিবেদন। উনি বলেছেন ওনাদের কাছে এভিডেন্সও আছে, সবই আছে। আমার এটা জনসম্মুখে নিয়ে আসা উচিত, কারা করেছেন, কিভাবে করেছেন, এবং যারা করেছেন তারা ক্রিকেটের মানুষই হবে, হয়তো যারা নিজেদেরকে পরিচয় দেয় আমি ক্রিকেটের মানুষ। সময় হয়ে গেছে যে ক্রিকেটে যারা দুর্নীতি করছে তাদের মুখটা উন্মোচন করাটা খুবই ইম্পর্টেন্ট। কয়েকদিন আগে 2-3টা রিপোর্ট, একটা হচ্ছে ফিক্সিংয়ের একটা ইস্যু ছিল, নারী কেলেঙ্কার একটা ইস্যু ছিল, একটা রিপোর্টও আসেনি। 15 দিনের টাইম নিয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট। বিতর্কের বাইরে নয় বাংলাদেশ ক্রিকেট দলও। গত বৈশ্বিক আসরগুলোতে ড্রেসিং রুম থেকে শুরু করে প্র্যাকটিস গ্রাউন্ড সব ক্ষেত্রেই নানা ইস্যুতে সমালোচিত হয়েছে টিম টাইগার। তবে এবারের টি-20 বিশ্বকাপ নিয়ে সতর্ক থাকতে চায় ক্রিকেট অপারেশনস। এদিকে এবারে টপ অর্ডার ব্যাটারদের নিয়ে প্রত্যাশা বেড়েছে নাজমুল আবেদিন ফাহিমের। বিতর্ক করার মতো কোনো কিছু তৈরি করার চেষ্টা আমরা করছি না। আমার মনে হয় যে এখন দল যেভাবে আছে খুব ভালো একটা চমৎকার একটা ড্রেসিং রুম এনভায়রনমেন্ট আছে। আমি যতটুকু দেখেছি সেটা একটা শক্তির জায়গা আমাদের জন্য। তো টপ অর্ডারে কিছুটা আগের তুলনায় আরও ভালো কনসিস্টেন্সি, যেটা বলবো, সবাই কিন্তু ভালো খেলে, কিন্তু কারণ আমরা ইমনকেও দেখেছি সেঞ্চুরি করতে, গুরুত্বপূর্ণ ইনিংসগুলো খেলতে, তামিমকেও দেখেছি, সাইফ তো অবশ্যই খেলেছে। কিন্তু কথা হচ্ছে কনসিস্টেন্সি নিয়ে, সেই জায়গাটাতে আমাদেরকে দেখাতে হবে যে আমরা কনসিস্টেন্ট, এবং সেটা নিয়েও কাজ হচ্ছে। এবারের বিপিএলে পারফরমেন্স করতে পারলে বিশ্বকাপ দলে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে যে কারো। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বিপিএল সামনে রেখে দলগত অনুশীলন শুরু করলো নোয়াখালী এক্সপ্রেস। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দলটার নেতৃত্ব ভার উঠতে যাচ্ছে সৌম্য সরকারের কাঁধে। তারকাখচিত দল না হলেও শিরোপায় চোখ হাসান মাহমুদের। এর আগে একই ভেন্যুতে অনুশীলন করে ঢাকা ক্যাপিটালস। স্থানীয় কোচিং স্টাফের সাথে ব্যাট বলের প্রস্তুতি সেরে নেয় নাসির সাব্বিররা। সুপার ওভারের লড়াই, ব্যাট হাতে নাসির, বোলিং এন্ডে সাব্বির রহমান। না কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, বরং বিপিএলে যে কোনো পরিস্থিতি সামলানোর অনুশীলন চলছে ঢাকা ক্যাপিটালস ক্যাম্পে।
সকাল 10টা নাগাদ শুরু হয় অনুশীলন। বিদেশি ক্রিকেটার কিংবা কোচ এখনো দলের সঙ্গে যোগ না দিলেও ঢাকার ঘাম ছড়ানো অনুশীলন ঠিকই চলছে। মোহাম্মদ মিথুনের নেতৃত্বে দ্বিতীয়বারের মতো বিপিএলে লড়বে এই ফ্র্যাঞ্চাইজি। যদি আমাদের প্র্যাকটিস সেশন দেখেন, আমরা কিন্তু সুপার ওভার প্র্যাকটিস করছি, শুধু এক ওভার করি না, আমরা 3 ওভার সুপার ওভার প্র্যাকটিস করছি। আমরা নিজেরও করছি, আবার এটারে ডিফেন্ড করছি, দেন আবার এটারে ডিফেন্ড করছি। সো আমরা 2-3টা প্লেয়ারে নিয়ে কাজ করতেছি, যারা সুপার ওভারে বল করবে, যারা সুপার ওভারে যায় ব্যাটিং করবে। সো এটাও আমাদের একটা গেম প্ল্যানের একটা ব্যাপার। বেশ ভারসাম্যপূর্ণ দল। আইএল টি-20 শেষে যোগ দেবেন তাসকিন আহমেদও। সাব্বির নাসিররা পাচ্ছেন নিজেদের প্রমাণের আরও একটা মঞ্চ। নজর থাকবে সাইফ হাসানের ওপরও। এদিন অবশ্য অনুশীলনে আসেননি দলটার অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। একই দিনে একই ভেন্যুতে প্রস্তুতি সেরেছে নবাগত নোয়াখালী এক্সপ্রেস। আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচনের পর প্রথমবারের মতো দলগত অনুশীলনে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। কাগজে কলমে শক্তিশালী না হলেও মাঠের খেলায় সেরাটা দিতে চান ক্রিকেটাররা। নোয়াখালীরা সবাই খেলা দেখতে আইবেন স্টেডিয়ামে। আমরা আশা করি আপনারা আমগুল লেগে দোয়া করবেন, আর সবসময় ক্রিকেট এবং ক্রিকেটের বাইরে আমাদের জন্য দোয়া করবেন। নোয়াখালী এক্সপ্রেসের নেতৃত্ব দেবেন সৌম্য সরকার। 23 ডিসেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা এই ওপেনারের। তবে গুঞ্জন আছে নিজের ছুটি বাড়াতে পারেন সৌম্য। সেক্ষেত্রে পরিকল্পনা সাজানোয় কিছুটা হলেও পিছিয়ে থাকবে নোয়াখালী। 26 ডিসেম্বর পর্দা উঠবে বিপিএল এর। উদ্বোধনী দিনেই ভিন্ন ম্যাচে মাঠে নামবে এই ফ্র্যাঞ্চাইজি। প্রতিপক্ষ এখনো অনুশীলন শুরু না করা চট্টগ্রাম রয়্যালস। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। লাক্কাতুরায় দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে সিলেট টাইটান্স। কাল দলের সঙ্গে যোগ দেবেন মোহাম্মদ আমির, সাইম আইয়ুব, ম্যাথিউস সহ বেশিরভাগ বিদেশিরা। দেশি ক্রিকেটারদের নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক মেহেদী মিরাজ দলের কাছ থেকে এবারের আসরে শিরোপা প্রত্যাশায় সিলেটের ক্রীড়াপ্রেমীদের। লাক্কাতুরা থেকে নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় অপু বণিকের রিপোর্ট। রাজনৈতিক অস্থিরতা, দেশজুড়ে নানা অপ্রীতিকর ঘটনা, বিপিএল মাঠে গড়ানো নিয়ে জেগেছিল শঙ্কা। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। তবে সব জটিলতা কাটিয়ে 12তম আসর মাঠে গড়ানো কেবল সময়ের অপেক্ষা। উদ্বোধনী ম্যাচেই খেলবে স্বাগতিকরা। হোম গ্রাউন্ডে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে সিলেট টাইটান্স। হেড কোচ সোহেল ইসলামের অধীনে পুরো দল ঝালিয়ে নিয়েছে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং। আপাতত লোকাল ক্রিকেটারদের নিয়েই অনুশীলন করেছে সিলেট। শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন বিদেশিরাও। এখনো ফরেন প্লেয়াররা আসেনি, বাট দেশি যারা লোকাল আছে তাদেরকে নিয়ে আমরা জাস্ট স্টার্টটা করলাম। আশা করি যে কালকে পরশু 2 দিনের ভিতরে সবাই টিমের ভিতরে জয়েন করবে। মোহাম্মদ আমির, মঈন আলী, সাইম আইয়ুব, ওমরজাই, ম্যাথিউস, যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্সকেও দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স। দেশিদের মধ্যে মিরাজের সঙ্গে ইমন, আফিফ, জাকির হাসান। স্পিনে বড় নাম নাসুম আহমেদ। দল নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক মেহেদী মিরাজ। এখন শুধু একটা ভালো শুরুর অপেক্ষা। টিম কম্বিনেশন খুব ভালো আছে। আপনি দেখেন কম্বিনেশন যেটা আমি বলেছি, যে আপনি সিলেটের যদি প্লেয়ার দেখেন যে যারা টপ প্লেয়ার তারাই কিন্তু সিলেট টিমে আছে এবং যারা স্টিল ন্যাশনাল টিমে খেলছে। আপনি যদি দেখেন যে নাসুম বাংলাদেশের হয়ে যেভাবে টি-20 খেলছে, ও এবার সিলেটের হয়ে খেলছে। আপনার খালেদ, ইবাদত, আফিফ, এই টুর্নামেন্ট দিয়ে ওর জন্য এটা একটা শুভ যাত্রা হতে পারে এবং এখানে পারফর্ম করলে ওর জন্য আবার ন্যাশনাল টিম ইজি হয়ে যেতে পারে। জাকির হাসান, ও যেভাবে আগ্রহ, কিভাবে রান করবে আমি দেখেছি, প্র্যাকটিস করেছি। আমার কাছে এই জিনিসগুলো ভালো লেগেছে। এখন পর্যন্ত কোনো বিপিএল শিরোপা যায়নি সিলেটের ঘরে। তবে এবারের দলটা দেখাচ্ছে স্বপ্ন। সিলেটবাসীর প্রত্যাশাও তাই অনেক বড়। যেহেতু আমাদের সিলেটের ছেলেরা খেলবে, আমাদের তাদের কাছে প্রত্যাশা বেশি। এছাড়াও পাকিস্তানের আমির আছেন, অনেক ফরেন সেলিব্রিটি প্লেয়াররা আছেন। মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে সিলেট এগিয়ে যাবে এবং সিলেট টাইটান্স কাপ নেবে। শুরু যেহেতু সিলেট থেকে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে হচ্ছে, সেই ট্রফিটা আবার সিলেটেই ফিরে আসবে। টুর্নামেন্টের প্রথম দিনেই রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে সিলেট টাইটান্স। ঘরের মাঠ, 12তম আসরের উদ্বোধনী ম্যাচ। স্বাগতিকদের স্বপ্ন অনেক বড়, তবে লম্বা পথ পাড়ি দিতে হবে সিলেট টাইটান্সের। তাই তো শেষ মুহূর্তে অনুশীলনটা করে নিচ্ছেন তারা সিলেট আউটার এই গ্রাউন্ডে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। দীর্ঘদিন পর আবারও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএল। 6 দলের অংশগ্রহণে এবারের টুর্নামেন্ট ঘিরে দর্শকদের মাঝেও দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ। আসর সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন মাঠকর্মীরা। কালোবাজারি ঠেকাতে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেট থেকে অপু বণিকের রিপোর্ট। পর্যটন নগরী সিলেট এবার মাতবে বিপিএলে। শেষ মুহূর্তের প্রস্তুত করা হচ্ছে মাঠ।
আউটার গ্রাউন্ডে চলছে অংশগ্রহণকারী দলগুলোর অনুশীলন। নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে বিসিবি। তবে টিকিটে এবার ভিন্ন চিত্র, ভিন্ন প্রেক্ষাপট। শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। বিপিএলের গেল আসরে অনলাইনে টিকিট বিক্রি করে রেকর্ড পরিমাণ অর্থ আয় করে বিসিবি। কালোবাজারি বন্ধ হওয়ায় বোর্ড আর্থিকভাবেই লাভবান হলেও শতভাগ অনলাইন টিকিটিং ব্যবস্থা নিয়ে দর্শকদের মনে মিশ্র প্রতিক্রিয়া। যদিও সিলেট থেকে টুর্নামেন্ট শুরু হওয়ায় বাড়তি উচ্ছ্বাস ক্রিকেট প্রেমীদের। কিছু টিকিট অনলাইনে, কিছু টিকিট অফলাইনে, যেটা বুথে দেওয়া হয়, তো এটা হইলে হয়তো ভালো হতো। দর্শকরা আসবে, লাইন ধরে টিকিট কাটবে, এটার মধ্যে একটা উৎসব ব্যাপার থাকে। সিলেটবাসী তাকিয়ে আছে উদ্বোধনী ম্যাচটা দেখার জন্য, সিলেটের সাথে রাজশাহীর খেলা। দর্শক ও খেলোয়াড়দের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি। সার্বিক শৃঙ্খলা রক্ষায় তৎপর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। বিপিএল এর জৌলুস ফেরানোর আশ্বাস বিসিবির। এবারও আমরা আলামত পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে যথেষ্ট পরিমাণ দর্শক, ফুল হাউস দর্শকই হবে, এবং আমাদের কাজ হইল সেটাকে প্রপারলি ম্যানেজ করা। সিলেটে বিপিএল শুরু হওয়ায় হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা টাইটান্সের লোকাল কোচ এনামুল জুনিয়রের। আশা করব যে অনেক হাই স্কোরিং গেম হবে এই সিলেট মাঠে, এবং দর্শকরা অনেক এনজয় করবে সিলেট মাঠের বিপিএলটা। খেলোয়াড়রা পারফর্ম করেন, দর্শকরা দল বেঁধে আসেন এটা এনজয় করতে। আমরা এটা চাচ্ছি যেন একটা নিরাপদ পরিবেশ। সর্বোচ্চ দর্শক উপস্থিতি নিশ্চিতে বদ্ধপরিকর আয়োজকরা। বাড়তি হিসেবে যুক্ত হয়েছে সিসি ক্যামেরা। এবার নিরাপত্তায় পুলিশ আনসারের পাশাপাশি থাকবে সেনাবাহিনী ও বিজিবি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিপিএলকে সামনে রেখে শুরু হয়েছে অনুশীলনও। তবে এবার টিকিট কেনার নেই সেই বিড়ম্বনা। অনলাইনেই পেয়ে যাচ্ছেন সকলেই টিকিট। এ নিয়ে সন্তুষ্ট ক্রিকেট প্রেমীরা। সবকিছু ঠিক থাকলে ২৬ তারিখে বিপিএল এর বল মাঠে গড়াচ্ছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপবণিক, সময় সংবাদ। প্রতিভা থাকলে বিনা খরচে মিলবে তাসকিন সৌম্যদের সান্নিধ্যে নিজেকে পেশাদার ক্রিকেটার হিসেবে গড়ে তোলার সুযোগ। ইনডোর থেকে আবাসিক সহ সব সুযোগ সুবিধা নিয়ে পূর্বাচলে গড়ে তোলা হয়েছে ক্রিকেটার্স একাডেমি। জাতীয় দলের ক্রিকেটার ছাড়াও যার মালিকানায় আছেন সাবেকরা। লক্ষ্য, এখান থেকে উঠে আসবে দেশের ভবিষ্যৎ তারকা। 2005-06 এর দিকে আমি চিন্তা করলাম যে ঢাকায় আমার নিজের থাকা একাডেমি থাকাটা, মানে এটা আমার স্বপ্ন ছিল আসলে। বাট মানে ঢাকা শহরে জায়গা পাওয়া ইটস ভেরি ডিফিকাল্ট, সবাই জানি আমরা। জাতীয় দলের সাবেক আর বর্তমান ক্রিকেটারদের উদ্যোগে নির্মিত ক্রিকেটার্স একাডেমি। লক্ষ্য একটাই, ভালো মানের ক্রিকেটার তৈরি। পূর্বাচলে ২৬ একর জমিতে জানুয়ারিতে যাত্রা শুরুর পরে এখনো পুরোপুরি শেষ হয়নি নির্মাণ কাজ। একতলা আবাসিক ভবনটি হবে দোতলা। একই সাথে প্রায় ১২০ জন ক্রিকেটার থাকতে পারবেন এখানে। এই জায়গাটা একটা জঙ্গল ছিল, মানে খুবই নিচু একটা জায়গা ছিল। তো এসে আমি বলি নিব, মানে কোন সাহসে বলছিলাম কথাটা যাই না, বলছি না জায়গাটা আমি নিব, এটা একটা ভাড়া লিজ নেওয়া সম্পত্তি। তো নেওয়ার পর আমি প্লেয়ারদের সাথে যোগাযোগ করি সবার সাথে। তখন মানে সৌম্য, তাসকিন, সাইফুদ্দিন, সাইফ হাসান, মোসাদ্দেক এক কথা বলে, স্যার করেন, আমরা আছি আপনার সাথে। কাজ চলছে ৬ লেনের ইনডোর তৈরির। আছে 10টা ভিন্ন মাটির উইকেট সম্বলিত আউটার ফিল্ড। জিম থেকে শুরু করে থাকবে বোলিং মেশিন, আছে ফিজিও। কোচিং প্যানেলে খালেদ মাহমুদ সুজন ছাড়াও আছেন সোহেল ইসলাম, তালহা জুবাইর কিংবা ইলিয়াস সানির মতো পরিচিত মুখ। মালিকানা থাকায় সান্নিধ্য মিলবে তাসকিন, সৌম্য, সাইফ কিংবা সাইফুদ্দিনদের। সবারই সাথে সলা পরামর্শ করেই আমরা আস্তে আস্তে এগোচ্ছি। তো ইনশাল্লাহ উইদিন এ ইয়ার বা 6 মান্থস আমরা ইনশাল্লাহ প্রপারলি দাঁড়ায় যাবো বলে আমি বিশ্বাস করি। তো ওই জন্যই ক্রিকেটাররা এখানে আসবে, যে আমার মনে হয় বেটার ফ্যাসিলিটিস প্লাস গুড গাইডেন্স, এবং তারা যেটা চায় সারাদিন ক্রিকেট খেলবে, প্র্যাকটিস করবে, ক্রিকেটার হিসেবে তৈরি হবে, সেরকম মানসিক শক্তি দেওয়ার মতো লোক এখানে আছে আসলে। 12 বছরের নিচের বয়সী ক্রিকেটারদের জন্য মাসিক ৫,০০০ আর ওপরের বয়সীদের জন্য বেতন ৭,০০০ টাকা। তবে প্রতিভা থাকলেই বিনামূল্যেই মিলবে প্রশিক্ষণ আর আবাসন ব্যবস্থা। উই উইল গো লাইক ইংল্যান্ড। কোনো গরিব ছেলেকে আমরা পুরো ফ্রি স্কলারশিপ দিব, থাকা খাওয়া, এদের প্র্যাকটিস করা, কিন্তু হি উইল বি কন্ট্রাক্টেড উইথ দাস, তার বয়স অনুযায়ী। যদি আমি একটা 15 বছরের ছেলেকে পাই, তার সাথে আমাদের একটা 10 বছরের কন্ট্রাক্ট থাকবে, যে 10 বছরে ও কোনো টিমের সাথে সাইন করার আগে তো মানে আমার সাথে সাইন পারমিশন সাথে সাইন করতে পারবে না আর কি। তো যখন একটা সময় হি উইল বি মানে ফিনান্সিয়ালি স্ট্রং হবে, তখন সে একাডেমিকে ব্যাক করবে এগুলো। বর্তমান ক্রিকেটারদের উদ্যোগে বাংলাদেশে এটাই প্রথম কোনো পেশাদার ক্রিকেট একাডেমি। ভারতের ক্রিকেট বিপ্লবের পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকাটা রাখে একাডেমি।
বাংলাদেশে রানিং ক্রিকেটাররা একাডেমির সঙ্গে যুক্ত হবে সেটা এতদিন পর্যন্ত কেবল স্বপ্নই ছিল। তবে তাসকিন সম্মদের হাত ধরে এই ক্রিকেটার্স একাডেমি নতুন করে শক্তি যোগাতে পারে দেশের ক্রিকেট পাইপলাইনে। পূর্বাচল থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। টি-20তে সর্বোচ্চ ম্যান অফ দ্য ম্যাচের তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এলেন সাকিব আল হাসান। আন্দ্রে রাসেলকে পেছনে ফেলে ৪৫ বারের মতো ম্যাচ সেরার পুরস্কার জিতলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের সঙ্গে যৌথভাবে এই তালিকায় রশিদ খান আর অ্যালেক্স হেলস থাকলেও তারা ম্যাচ খেলেন বেশি। সর্বোচ্চ ৬০ বার ম্যাচ সেরা হয়ে সবার উপরে ক্রিস গেইল। আইএল টি-20তে নিষ্প্রভ ছিলেন সাকিব আল হাসান, আর তাতেই সমালোচনা শুরু নিন্দুকের। নিজের ছায়া থেকে বেরিয়ে আসতে সাকিব সময় নিলেন মাত্র ২ ম্যাচ, তাও আবার এমন কীর্তি করে যা তাকে বসিয়ে দিয়েছে রশিদ খান আর অ্যালেক্স হেলসের পাশে। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে মাঠে নামার আগে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের দখলে ছিল ৪৪ বার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড। এই ম্যাচেও ব্যাটে বলে জ্বলে উঠলেন সাকিব। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট আর অপরাজিত ১৭ রানের ইনিংস খেলে বাগিয়ে নিলেন ম্যাচ সেরার রেকর্ড, স্বীকৃত টি-20তে যা ৪৫তম। এই রেকর্ড গড়তে মিস্টার ৭৫ সময় নিয়েছেন ৪৬৫ ম্যাচ। আন্দ্রে রাসেলকে পেছনে ফেলে যৌথভাবে তৃতীয় স্থানে সাকিব আল হাসান। যাদের সঙ্গে তিনি রেকর্ড ভাগ করেছেন তারও অবশ্য বেশি ম্যাচ খেলে দাঁড়িয়েছেন তার পাশে। স্বীকৃত টি-20তে ৪৫ বার ম্যাচ সেরা হতে রশিদ খান খেলেছেন ৫০৪ ম্যাচ আর অ্যালেক্স হেলসের ম্যাচ সংখ্যা ৫২৪। সর্বোচ্চ ম্যাচ সেরার পুরস্কার জয়ের ২ নম্বর তালিকায় স্থান পেতে খুব একটা সময় লাগার কথা নয় সাকিবের। ৪৮ বার এই পুরস্কার বাগিয়ে যৌথভাবে তা দখলে রেখেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও কাইরেন পোলার্ড। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে যে ফর্ম শো করেছেন সাবেক বিশ্বসেরা, তাতে ব্যবধানটা আরও কমে আসতে পারে আইএল টি-20তেই। অবশ্য ম্যাচ সেরার শীর্ষস্থানটা ধরা ছোঁয়ার বেশ বাইরে সাকিবের জন্য, যা দখলে রেখেছেন টি-20 ক্রিকেটের ফেরিওয়ালা ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। সর্বোচ্চ ৬০ বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। আনুষ্ঠানিকভাবে সব ধরনের টি-20কে বিদায় জানাননি গেইল, এখনও খেলছেন বিভিন্ন মাইনর লিগে। সাকিব এর আগে ম্যাচ সেরা হয়েছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে মাত্র ২ ওভার বল করে ৩ উইকেট শিকার করেন সাকিব। সিপিএলে গেল আগস্টের সেই ম্যাচের ৪ মাস পর আবারও এই স্বীকৃতি পেলেন সাবেক অধিনায়ক। এস এম ইকবাল, সময় সংবাদ। এফসি এশিয়ান কাপ বাছে ভারতের বিপক্ষে ম্যাচ শেষ হয়েছে ১ মাসেরও বেশি। এখনও একাধিক ম্যাচ ফি পাওনা রয়েছে জাতীয় দলের ফুটবলারদের। যদিও দেরিতে হলেও ম্যাচ ফি পাওয়া নিয়ে আশাবাদী সবশেষ ম্যাচের গোল স্কোরার শেখ মোরসালিন। এদিকে এফসি নেশনস লিগ চালুর পরিকল্পনা যুগোপকারী সিদ্ধান্ত বলে মনে করেন তিনি। এবার ঘরোয়া লিগে খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা মোরসালিনের। ফুটবলারদের জীবিকা নির্বাহের সিংহভাগ অর্থই আসে ক্লাব থেকে। তারপরও জাতীয় দলে খেলার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন তারা। লাল সবুজ জার্সি গায়ে চাপানো যে ফুটবলারদের কাছে ভিন্ন এক অনুভূতি, আর তাই অর্থ উপেক্ষা করে জাতীয় দলের দায়িত্ব পালন করতে ছুটে আসেন তারা। নির্দিষ্ট কোনো বেতন কাঠামো নেই জাতীয় দলের ফুটবলারদের। সম্মান হিসেবে ম্যাচ ফি থেকে সামান্য একটা অর্থ পান তারা। এর বাইরে দল ভালো করলে জোটে বোনাসের অর্থ। ভারতকে হারানোর পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত সেই অর্থ ঢুকেছে জামালদের পকেটে। মাসখানেক পেরিয়ে গেলেও এখনও বকেয়া ম্যাচ ফি, যদিও তা নিয়ে বিব্রত নন ফুটবলাররা। আমাদের ম্যাচ ফি আসলে ন্যাশনাল টিমে এরকম হয় না, বা আমাদেরও নাই। অন্যান্য আমি যতটুকু শুনেছি, ইফ আই এম নট রং, বাইরের দেশেও এরকম হয় না ম্যাচ ফি ফুটবলে স্পেশালি। তো তারপর বিএফএ আমাদেরকে ট্রাই করে যথেষ্ট সাপোর্ট দেওয়ার জন্য। অনেক সময় মিসিং হইলে দেখা যাচ্ছে পরের ক্যাম্পে ওনারা এটা কভার করে দেয়। লাস্টে যেটা হয়েছে যে আমাদের যে বোনাস যেটা ছিল ক্রীড়া মন্ত্রণালয় থেকে যেটা দেওয়া হয়েছে, ওটা আমাদের কিছুদিন আগে বিএফএফ আমাদের হ্যান্ড ওভার করছে। সো হয়তো আমরা নেক্সট ক্যাম্পে যখন উঠবো তখন হয়তো আমরা এটা পেয়ে যাবো, পরের যে ম্যাচ ফি যেটা। ফুটবলের আন্তর্জাতিক বিরতিতে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ আয়োজনে নেশনস লিগ চালু করে উইফা। এশিয়ার ফুটবল উন্নয়ন ও বাণিজ্যিকরণের চিন্তাধারায় ইউরোপের মতো নেশনস লিগ আয়োজনের পরিকল্পনা করছে এএফসি, যা ইতিবাচকভাবে দেখছেন ফুটবলাররা। ইয়ারলি আমরা বেশি ম্যাচ খেলার সুযোগ পাই না, মূলত কয়েকটা টুর্নামেন্ট বা কয়েকটা ফিফা ম্যাচগুলো ছাড়া, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচগুলো ছাড়া। তো যদি এটা হয় অবভিয়াসলি আমাদের জন্য ভালো হবে, আমাদের পারফরমেন্সও বিল্ড হবে, আমরা আরও মোটিভেটেড থাকবো ইনশাল্লাহ। এবারের মৌসুমে মোরসালিন আবাহনীর জার্সিতে মাঠ মাতালেও লিগে তেমন ছন্দে নেই তার দল। তবে খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা মোরসালিনের। লাস্ট যে ম্যাচটা আমরা 2 গোলে ড্র হয়েছে, আমরা লাস্ট মোমেন্টে গোল খেয়ে গেছি।
তো আসলে এখন নেক্সট 2টা ম্যাচ আছে ফার্স্ট লিগে, সো আশা করতেছি আমরা ম্যাচ 2টা যেভাবে হোক আমাদের জিততে হবে, ওইটাই টার্গেট আমাদের। আমরা যখন সিজন স্টার্ট করছি আমাদের টার্গেট ছিল আমরা চ্যাম্পিয়ন হব, ওই উদ্দেশ্যে আমাদের ট্রেনিং বা যেটাই বলেন আমরা ওইভাবেই স্টার্ট করেছিলাম। বাট সামহাও আমাদের কিছু ম্যাচ আমরা ভালো করতে পারি নাই। আসন্ন ফিফা উইন্ডোতে নেপাল ভুটান নয়, শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলতে চান মোরসালিনরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ইতালিয়ান সুপার কাপের ফাইনালে রাতে মাঠে নামতে যাচ্ছে জায়ান্ট নাপোলি। লিগ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বলোনিয়া তৃতীয়বারের মতো সুপার কাপের শিরোপা জয়ের হাতছানি গিলাসজুরিদের। আর প্রথমবারের মতো ট্রফি জয়ের স্বাদ পেতে মুখে বলোনিয়া রিয়াদের আলাওয়াল পার্কে ফাইনাল মাঠে গড়াবে আজ রাত 1টায়। নাপোলির তৃতীয় নাকি বোলোনিয়ার প্রথম, বড় স্বপ্ন নিয়ে মাঠে নামতে যাচ্ছে দু দল। সেরার মুকুটটা পড়বে কে, সেই অপেক্ষায় ক্ষণ গুনছে নাপোলি আর বোলোনিয়া। চলতি মৌসুম খুব একটা ভালো কাটছে না নাপোলির। গেল মৌসুমের লিগ চ্যাম্পিয়নদের বর্তমান অবস্থা খুব একটা সুখকর না। সিরিয়ায় 15 ম্যাচ খেলে 31 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ অবস্থান গিলাসজুরিদের। চ্যাম্পিয়ন্স লিগেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই নেপলসের ক্লাবটি। ইউসিএল এ এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে মাত্র 2 জয় পেয়েছে আন্তোনিও কন্তের দল। একটিতে ড্র আর 2 ম্যাচে হারের ক্ষত আছে তাদের। গেল মৌসুমে শুধু লিগ শিরোপা ছাড়া আর কোনো সাফল্য ছিল না নাপোলির। এবার নাপোলির সামনে মিশন ইতালিয়ান সুপার কাপ জয়ের। গেল মৌসুমে ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি তাদের, তাই এবার আর সে সুযোগ হাতছাড়া করতে চায় না দলটা। তবে দলের গুরুত্বপূর্ণ ফুটবলার কেভিন ডি ব্রুইনা আছেন ইনজুরিতে। সেসব চিন্তা একপাশে রেখে জয়ের জন্য সম্ভাব্য 3-4-2-1 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচের। আর ফাইনালে উঠতে পারায় দায়িত্ব বেড়েছে বলে মনে করেন কন্তে, তাই জয় ভিন্ন কিছুই ভাবছে না তারা। জয় সব সময় শক্তি বাড়ায়। আমরা ট্রফির জন্যই খেলছি, শক্তিমত্তায় আমরা এগিয়ে আছি। আমরা 10ম স্থানে থেকে গেল মৌসুম শেষ করার পর স্কুদেত্তো জিতেছি। শিরোপা জয়ের বড় সুযোগ আছে আমাদের সামনে। বোলোনিয়া ভালো দল, তাদের অগ্রগতি চোখে পড়ার মতো। জয়ের ক্ষুধা ধরে রেখে জিততে চাই আমরা। এদিকে প্রথমবারের মতো ইতালিয়ান সুপার কাপের শিরোপা জয়ের হাতছানি বোলোনিয়ার সামনে। গেল মৌসুমে কোপা ইতালিয়া জিতে দারুণ আত্মবিশ্বাসী এই দলটা, তাই এবার সুপার কাপ জিততেও বদ্ধপরিকর বোলোনিয়া। সে লক্ষ্যে সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছেন কোচ। খুব একটা ইনজুরি সমস্যাও নেই দলে, তাই নাপোলিকে চ্যালেঞ্জ জানানোর অপেক্ষায় আছে বোলোনিয়া। এই ফাইনাল আমাদের জন্য খুব বিশেষ। আমাদের দল বেশ ভালো শেপে আছে। ফাইনালে মাঠে নামবো, জিততে পারলে বিষয়টা ভিন্ন রকম হবে। আমরা মাথা উঁচু করে খেলবো যাতে পরে অনুশোচনা করতে না হয়। সুপার কাপের ফাইনালের আগে আত্মবিশ্বাসী দু দলেই। তাজিন খন্দকার, সময় সংবাদ। ব্রাজিলকে বিশ্বকাপে শিরোপা উপহার দিতে অসম্ভবকে সম্ভব করতে চান নেইমার। যদি সেলেসাওরা ফাইনালে ওঠে তবে সেখানে গোল করতে চান 33 বছর বয়সী এই তারকা। অস্ত্রোপচারের আগে বিশ্বকাপের দলে জায়গা করে নিতে কোচ অ্যাঞ্চেলোত্তিকে পাঠানো বার্তায় এই ইচ্ছার কথা জানান নেইমার। কাল ব্রাজিলের বেলো হরিজন্তের একটি হাসপাতালে অস্ত্রোপচার হবে নেইমারের। 1 মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে, তবে সুস্থ হয়েই অ্যাঞ্চেলোত্তির দলে জায়গা পেতে নিজেকে ফিট করে তুলতে চান তিনি। 2002 সালে সবশেষ বিশ্বকাপ ফুটবলে সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিল ব্রাজিল। এরপর থেকে শিরোপা অধরা সেলেসাওদের। গেল কয়েক আসরে তো কোয়ার্টার ফাইনালেই থমকে আছে ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন। এবার কার্লো অ্যাঞ্চেলোত্তির হাত ধরে শিরোপা জয়ের স্বপ্ন বুনছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কদিন আগেই কার্লো জানিয়ে দিয়েছেন নিয়মিত ক্লাবে খেলা ফুটবলারদেরই বিশ্বকাপের দলে বিবেচনা করবেন তিনি। সেক্ষেত্রে ফিটনেসের বেলায় 0 টলারেন্স ইতালিয়ান কোচের কাছে। তারকা নয়, পারফরমেন্সই জরুরি অ্যাঞ্চেলোত্তির কাছে। কোচের এমন ইস্পাত কঠিন মনোবলের মাঝেও হাল ছাড়ছেন না নেইমার। ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা কার্লো অ্যাঞ্চেলোত্তির কাছে পাঠিয়েছেন হৃদয় উজাড় করে লেখা এক মেসেজ। সেখানে কোচকে জানিয়েছেন ব্রাজিলকে বিশ্বকাপে তুলতে নিজেকে উজাড় করে দিতে চান তিনি। করতে চান অসম্ভবকে সম্ভব। শুধু তাই নয়, বিশ্বকাপের ফাইনালে যদি ব্রাজিল ওঠেও তবে সেখানে গোল করে ব্রাজিলকে শিরোপা উপহার দিতে চান 33 বছর বয়সী এই তারকা। ব্রাজিল দলে জায়গা করে নিতে চাই, নিজেকে পুরোপুরি ফিট করে কোচের কাছে নিজের যোগ্যতার প্রমাণ দিতে চাই। ব্রাজিলকে বিশ্বকাপে শিরোপা উপহার দিতে অসম্ভবকে সম্ভব করতে চাই আমি। যদি ব্রাজিল ফাইনালে ওঠে তবে সেখানে গোল করতে চাই আমি।
তবে নেইমারের জন্য বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়াটা বেশ কঠিন, কারণ সবশেষ 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে এসিএল ইনজুরির কারণে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে আছেন তিনি। গত 9 নভেম্বর ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে সবশেষ মাঠে ফিরেছিলেন। প্রত্যাশিত পারফর্ম করতে না পারায় তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল, যা তার মানসিক স্বাস্থ্যের উপরও বেশ প্রভাব ফেলেছিল। চোট নিয়ে লিগের শেষ দিকে খেলেন তিনি। সান্তোসকে বাঁচান অবনমনের হাত থেকে। বা হাঁটুর ছেঁড়া মেনিসকাসের চিকিৎসায় আর্থোস্কোপিক অস্ত্রোপচার হবে নেইমারের। ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার এই অস্ত্রোপচার করবেন। বেলো হরিজন্তের হাসপাতালে এরই মধ্যে ভর্তি হয়েছেন নেইমার। অস্ত্রোপচারের কারণে 1 মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। আগামী 11 জানুয়ারি থেকে শুরু হওয়া পাউলিস্তার চ্যাম্পিয়নশিপের শুরুটা মিস করবেন তিনি। তবে তারপরেও হাল ছাড়ছেন না। আশা সুস্থ হয়ে অ্যানচেলতির দলে ঠাঁই করে নিতে নিজেকে প্রস্তুত করবেন এই ফরওয়ার্ড। সান্তোসের হয়ে 31 ডিসেম্বর শেষ হচ্ছে নেইমারের চুক্তি। এবছর 28 ম্যাচে 11টি গোল করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। পারভিন আক্তার, সময় সংবাদ। এবার লিওনেল মেসির জনপ্রিয়তা ব্যবহার করে ঘাস বিক্রি করছে ইন্টার মায়ামি। আগামী বছর পুরনো হোম ভেন্যু চেজ স্টেডিয়াম ছেড়ে নতুন স্টেডিয়াম মায়ামি ফ্রিডম পার্কে যাবে ক্লাবটি। তার আগে স্মারক হিসেবে চেজ স্টেডিয়ামের ঘাস কিনতে পারবেন সমর্থকরা, যার জন্য ভিন্ন ভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে ক্লাবটি। লিওনেল মেসির ব্র্যান্ড ভ্যালু ও জনপ্রিয়তা কাজে লাগিয়ে কিছুদিন আগেই তাকে ভারত সফরে এনে বেশ অর্থ কামিয়ে নেয় আয়োজকরা। এবার মেসির জনপ্রিয়তা ব্যবহার করে আয় করতে চায় তারই ক্লাব ইন্টার মায়ামি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকার নাম জড়িয়ে MLS চ্যাম্পিয়নরা এবার বিক্রি করবে মাঠের ঘাস। ফ্লোরিডার ফোর্ট লডারডেলে অবস্থিত ইন্টার মায়ামির হোম ভেন্যু চেজ স্টেডিয়াম। তবে এই বছর শেষেই ভেন্যুটি ছেড়ে দিচ্ছে ক্লাবটি। আগামী বছর থেকে নিজেদের অর্থায়নে নির্মিত মায়ামি ফ্রিডম পার্ককে হোম ভেন্যু হিসাবে ব্যবহার করবে তারা। ইন্টার মায়ামির হোম ভেন্যু পরিবর্তন করায় স্মারক হিসেবে চেজ স্টেডিয়ামের ঘাস কিনতে পারবেন সমর্থকরা, যেই মাঠে খেলেছেন লিওনেল মেসি ও সম্প্রতি লিগের শিরোপা উদযাপন করেছে ইন্টার মায়ামি। 5টি ভিন্ন দামে কেনা যাবে ঘাস, যার মূল্য সর্বনিম্ন $50 থেকে শুরু করে সর্বোচ্চ $750, বাংলাদেশি মুদ্রা, যার মূল্য 6 থেকে 91,000 টাকা। ঘাস কিনতে সমর্থকদের আগ্রহী করতে ইন্টার মায়ামির পক্ষ থেকে দেয়া হয়েছে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিও। ঘাস বিক্রির জন্য 3টি ভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে মায়ামি কর্তৃপক্ষ। প্রথম প্যাকেজের মূল্য $200, যেখানে থাকবে ঘাস সহ একটি স্বচ্ছ প্লাস্টিকের বক্স। দ্বিতীয় প্যাকেজের নাম গ্র্যান্ড লাক্স, যেখানে ঘাসের বক্সে খোদাই করা থাকবে ম্যাচের টিকিট। আর সর্বোচ্চ প্যাকেজটির মূল্য $750। আলট্রা বক্স নামে এই প্যাকেজে থাকবে স্পেশাল ইন্টেরিয়র বক্স। ইন্টার মায়ামি জানিয়েছে প্রতিটি স্পেশাল প্যাকেজে থাকবে মেসি সুয়ারেজদের ছবি। প্রি অর্ডার করলে পাওয়া যাবে চাবির রিং। ফাহিম ইসলাম, সময় সংবাদ। রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান রেখে বছর শেষ করল বার্সেলোনা। বছরের শেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে 2-0 ব্যবধানে জিতেছে কাতালানরা। এই জয়ে লা লিগায় টানা 8ম ম্যাচ জিতে 46 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ অবস্থান বার্সার। এদিকে বছরের শেষ ম্যাচে জয়ের দেখা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের 2-1 ব্যবধানে হারিয়েছে অ্যাস্টন ভিলা। এই জয় 35 বছর পর ইপিএলে টানা 7 জয় পেল অ্যাস্টন ভিলা। বছরের শেষ ম্যাচ, আর সেই ম্যাচটা জয় দিয়ে রাঙানো যেন বাধ্যতামূলক বার্সেলোনার জন্য। হলোও তাই। প্রতিপক্ষের মাঠ থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে হাসি মুখে মাঠ ছেড়ে বছর শেষ করল হ্যান্সি ফ্লিক বাহিনী। ভিয়ারিয়ালের ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক বার্সেলোনা। বল দখল, অন টার্গেটের শটে বার্সা এগিয়ে থাকলেও গুছিয়ে উঠতে কিছুটা সময় লাগে কাতালান ক্লাবটির। একের পর এক অ্যাটাক করলেও স্বাগতিক রক্ষণ দুর্গ ভাঙা সম্ভব হচ্ছিল না সফরকারীদের জন্য। 9 মিনিটে সুযোগ পায় ভিয়ারিয়াল। হেড করলেও তা লক্ষ্যে রাখতে পারেননি নিকোলাস পেইপে। ম্যাচের 12 মিনিটে এরপর পেনাল্টি পায় বার্সা। স্পট কিকে গোল করে দলকে 1-0 লিড এনে দেন ব্রাজিলিয়ান রাফিনিয়া। এগিয়ে গিয়ে কিছুটা নির্ভর হয়ে খেলতে থাকে হ্যান্সি ফ্লিকের দল। প্রথমার্ধের বাকি সময়ে আরও বেশ কিছু সুযোগ তৈরি করলেও লক্ষ্য ভেদ করতে পারেনি বার্সা। আর ম্যাচের 39 মিনিটে বড় এক ধাক্কা খায় ভিয়ারিয়াল। ইয়ামালকে পেছন থেকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রেনাতো ভেইগা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আবারও বার্সার আধিপত্য। লিড নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় ভিয়ারিয়াল। 10 জনের দল নিয়ে কুলিয়ে উঠতে পারছিল না স্বাগতিকরা। উল্টো ম্যাচের 63 মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। ফ্র্যাঙ্কি ডি ইয়ং এর পাস থেকে বল পায়ে পেয়ে জালে পাঠান ইয়ামাল। 2-0-তে এগিয়ে যায় বার্সা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে এই ব্যবধানে জয় দিয়ে বছর শেষ করল হ্যান্সি ফ্লিকের দল। লা লিগায় টানা 8 জয় তুলে নিয়ে 46 পয়েন্টে টেবিলের শীর্ষে আছে বার্সা। আর এ জয়ে রিয়ালের সঙ্গে 4 পয়েন্টের ব্যবধান রেখে বছর শেষ করল ব্লগরানা। এদিকে আরেক ম্যাচে ইপিএল এ হারের ক্ষত নিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে জয়ের লক্ষ্য থাকলেও শুরু থেকেই চাপের মুখে খেলতে হয় রেড ডেভিলদের। চলতি মৌসুমে দারুণ সময় কাটানো অ্যাস্টন ভিলা শুরুতে বেশ কিছু চেষ্টা করলেও কাজে লাগাতে পারেনি তা। প্রথমার্ধের শেষ মিনিটে অর্থাৎ 45 মিনিটে স্কোর শিট খোলে ভিলা। দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে দেন রজার্স। গোল খেয়ে হুঁশ ফেরে ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রথমার্ধের যোগ করার সময়ে গোল শোধ দেয় রুবেন আমোরিমের দল। চুনহার গোলে সমতায় ফেরে ম্যাচ, যদিও বিরতির পর আবারও আগ্রাসী অ্যাস্টন ভিলা। ম্যাচের 57 মিনিটে রজার্সের দ্বিতীয় গোলে 2-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এই জয়ে 35 বছর পর ইপিএল এ টানা 7 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের 3-এ অবস্থান অ্যাস্টন ভিলার। তাজিন খন্দকার, সময় সংবাদ। অ্যাশেজের সিরিজ নিশ্চিত হলেও অ্যাডিলেড টেস্ট জন্ম দিয়েছে ডিআরএস বিতর্কের। একাধিক সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। তাই আইসিসিকে সব দেশে একই ধরনের প্রযুক্তি ব্যবহারের পরামর্শ অজি পেসার মিচেল স্টার্কের। তার মতে এতে কোনো সিদ্ধান্ত ভুল হলেও কোনো দলই ডিসিশন রিভিউ সিস্টেম নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। এছাড়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় অ্যাশেজের বাকি 2 ম্যাচেও জয়ের লক্ষ্য অজিদের। আগেভাগেই অ্যাশেজ সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। 2 ম্যাচ বাকি থাকতেই অ্যাডিলেড টেস্টে নিশ্চিত হয়েছে অজিদের সিরিজ জয়। তবে এ জয়ের মাঝেই শুরু হয়ে গেছে নানা নেতিবাচক আলোচনা। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া দুদলই করছে ডিআরএস এর সমালোচনা। অ্যাডিলেড টেস্টে একাধিক সিদ্ধান্ত নিয়ে এখনও চলছে বিতর্ক। রিয়েল টাইম স্নিকোর বেশ কয়েকটি সিদ্ধান্তে অসন্তুষ্ট ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। যে কোনো ম্যাচে ডিআরএস এর ক্ষেত্রে আইসিসি অনুমোদিত স্নিকো কিংবা আলট্রা এইজ পদ্ধতি ব্যবহার করতে পারে স্বাগতিকরা। এবারের অ্যাশেজে ফক্স স্নিকোমিটার ব্যবহার করেছে অস্ট্রেলিয়া, যেখানে ছিল নানা ভুলে ভরা। স্নিকোমিটার সমস্যার কারণে ইংল্যান্ডের রিভিউ ফিরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। তাই সর্বোচ্চ যাচাই বাছাই করে নির্দিষ্ট একটি প্রযুক্তি ব্যবহার করা এবং আইসিসিকে এর খরচ বহনের পরামর্শ পেসার মিচেল স্টার্কের। আমি বলবো সব দেশে একই ধরনের প্রযুক্তি ব্যবহার করা উচিত এবং সেটা আইসিসির তত্ত্বাবধানে রাখতে হবে। ভুলগুলো সবার জন্যই হতাশাজনক, দর্শক, অফিসিয়াল, ব্রডকাস্টার সবার ক্ষেত্রেই। যদি আম্পায়াররা এটা ব্যবহার করেন তাহলে আইসিসি কেন এর খরচ বহন করবে না? কেন সব সিরিজে একই প্রযুক্তি ব্যবহার করা হবে না? সব জায়গায় একই প্রযুক্তি থাকলে হয়তো কারো মধ্যে বিভ্রান্তি বা হতাশা থাকবে না। 35 বছর বয়সী স্টার্কের জন্য এই অ্যাশেজ হতে পারে ঘরের মাঠে শেষ অ্যাশেজ সিরিজ। এই সিরিজে দুর্দান্ত পারফরমেন্সে অস্ট্রেলিয়াকে এনে দিয়েছেন দারুণ সাফল্য। 3 ম্যাচে 22 উইকেট নিয়ে সিরিজের অন্যতম সেরা বোলার এই বাহাতি পেসার। তবে সিরিজ জিতেও পুরোপুরি খুশি হতে পারেনি অস্ট্রেলিয়া। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ অংশের বাকি 2 টেস্টেও জয়ের লক্ষ্য অজিদের। এটাই এখন টেস্ট ক্রিকেটের ধারা। এখানে শেষ বলে কিছু নেই, সবকিছু টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্টের সঙ্গে জড়িত এবং সিরিজ এখনো চলছে। সামনে আরো 2টি টেস্ট ম্যাচ আছে। টেস্ট ম্যাচ সবসময় আমার কাছে গুরুত্বপূর্ণ। দলের সবাই বাকি 2টো টেস্ট ম্যাচ জেতার লক্ষ্যেই মাঠে নামবে। এখন পর্যন্ত 6 ম্যাচে 6 জয়ে 72 পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 2025 থেকে 27 সার্কেলের টেবিলের সবার উপরে অস্ট্রেলিয়া। শুক্রবার অ্যাশেজের 4র্থ টেস্টে মেলবোর্নে ইংল্যান্ডের মুখোমুখি হবে অজিরা। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিসিবিতে দুর্নীতির অভিযোগ নিয়ে মুখোমুখি অবস্থানে বর্তমান ও সাবেক পরিচালকরা। প্রমাণসহ প্রকাশ্যে আনা উচিত তদন্ত প্রতিবেদন, বললেন সুজন। দীপনের মন্তব্য উড়িয়ে দিলেন মিঠু। এবং এফসি এশিয়ান কাপ বাছাইয়ের একাধিক ম্যাচ ফি পাওনা জাতীয় দলের ফুটবলারদের। দেরিতে হলেও পুরো অর্থ পাওয়ার আশা। এফসি নেশনস লিগ চালুর পরিকল্পনার সাধুবাদ। এই ছিল খেলার সময়। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন আইরিন আয়াত। ধন্যবাদ সাদিদ আপনাকে। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।